সাফে আমরা সবসময়ের জন্য ফেভারিট। এই মুহূর্তে যে দলের স্ট্রেংথ সেখানে আসলে আমি দেওয়ার মতো তেমন কিছু দেখছি না। কাবরার থেকে আমাদের লোকাল অনেক ট্যালেন্টেড কোচ আছে, তাদেরকেও যদি দায়িত্ব দেন তারাও সাফ ফুটবল চ্যাম্পিয়ন করার মতো ক্ষমতা রয়েছে। ক্লান সুলেমান বা রোনান সুলেমান তাদেরকে দেখবেন যে তাদের কুইক ডিসিশনগুলি কিন্তু আমাদের থেকে একটু তাড়াতাড়ি হয়। মেয়েরা যেহেতু আমাদেরকে একদম এশিয়া চূড়ান্তে নিয়ে গেছে, এদের ফ্যাসিলিটিস ইনশোর করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ফুটবল উঠছে বলতে হয়, বাংলাদেশ কিন্তু ফাইনালে উঠে গেছে, সেটা নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই, আস্তে আস্তে পরের ম্যাচগুলোতে আসতে চাই। আজকের ম্যাচটা আসলে কেমন দেখলেন? সাফ অনূর্ধ্ব 20 আমরা কিন্তু বেসিক্যালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমরা কিন্তু মারুফ ভাইয়ের আন্ডারে কিন্তু এই দলটা চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট যেবার হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম এই সাফের এসভিত্তিক দলগুলিতে সবসময় কিন্তু বাংলাদেশ সবসময়ের জন্য ফেভারিট থাকে এবং বেশ ভালো করে, আপনি যদি রেকর্ড দেখেন আর কি। বাট চ্যাম্পিয়নশিপের জায়গাটা যদি দেখেন সেখানে কিন্তু আমাদের চ্যাম্পিয়নশিপ কম, রানার আপ দেখবেন যে অনেকগুলি হয়েছি, আন্ডার 16, আন্ডার 19, আন্ডার 20 সব জায়গাতেই। বাট এই দলটা যেহেতু এই মুহূর্তে খেলছে, আমার কাছে মনে হয়েছে যে যদি যে 3টা ম্যাচ এই পর্যন্ত খেলেছে, পাকিস্তান, ইন্ডিয়া এবং আজকে আপনার খেলেছে নেপালের সাথে 1-0 গোলে জিতেছে, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমার কাছে মনে হয় যে তারা ইমপ্রুভ করছে। বাট যদি তাদের প্রিপারেশনটা দেখেন, আমার সঙ্গে খুব শর্ট টাইম প্রিপারেশন নিয়ে তারা গিয়েছে। মার্ক কক্সকে কোচ দেওয়ার পরে আসলে যে সময়টা দেওয়ার দরকার ছিল বা যে সময় এসভিত্তিক দলগুলি প্রিপারেশন নেওয়ার জন্য যেটা দরকার সেই সময়টা হয়তো পায় না, কয়েকটা সেশন করেই কিন্তু সে মালদ্বীপে গিয়েছে এবং সেখানে গিয়ে প্রথম ম্যাচ পাকিস্তানকে 2-0 গোলে হারিয়েছে, পরের ম্যাচ ইন্ডিয়ার সাথে 1 গোল খেয়ে পরে আবার 1 গোল দিয়ে কিন্তু ম্যাচ ড্র করেছে। এবং আজকে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, আপনি জানেন যে ম্যাচ হারলেই তার ফাইনালে যেতে পারতো না, অলরেডি 1 গোলে জিতে তারা ফাইনালে গিয়েছে। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলটাতে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। আপনি যদি দেখেন স্পেশালি যদি মিডফিল্ড প্যাটার্নে দেখেন, কামাল, ফয়সাল এবং সামনের দিকে যদি দেখেন আপনার রোনান সুলেমান, মোর্শেদ রয়েছে, রোনান সুলেমান রয়েছে, মানিক রয়েছে, আজকে গোল করেছে। হ্যাঁ, সো এবং ডিফেন্সে আপনি যদি দেখেন মিঠু, তারপর আপনার রিয়াদ লাস্ট ম্যাচে নেমে গোল করেছে। সো এই দলটাকে আমি চিনি কেন, এই দলটার ম্যাক্সিমাম প্লেয়ার আমার সাথে আন্ডার 17 যে কম্বোডিয়াতে যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ছিল সেখানে গিয়েছিল। সো দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার এবং তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে। এই দলের অনেক প্লেয়ার লাস্ট আন্ডার 20-তে চ্যাম্পিয়ন হয়েছে। সো মেইন কথা হলো যে আসলে সাফে আমরা সবসময়ের জন্য ফেভারিট। হ্যাঁ, আমরা এর আগে থেকে এসভিত্তিক দলগুলি সবসময় ভালো করে এবং সাফের বাইরে গিয়েও দেখবেন যে এসভিত্তিক দলগুলি সবসময় ভালো করে, ছেলে মেয়ে দুইটা জায়গায়। তো সেই প্রেক্ষাপট থেকে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো শুরুটা করেছিল এবং অলমোস্ট তারা ফাইনালে চলে গিয়েছে। এখন আই হোপ যে তারা ফাইনাল হয়তো ইন্ডিয়াকে ফেস করবে। সেই ম্যাচটা চলছে সম্ভবত, সেই ম্যাচটার রেজাল্ট হয়তো বা কিছুক্ষণ পরে হবে, আমরা সেটা যদি জানতে পারি সেটা জানার চেষ্টা করবো দর্শকদেরকে। একটু আমি ম্যাচের একদম শেষ পর্যায়ে ফিরতে চাই। 87 মিনিটে আপনার মনে আছে কিনা ডেকলানকে নামানো হয়েছে, এতগুলো ম্যাচ পরে প্রথম 2 ম্যাচে তাকে খেলানো হয়নি, আজকে নামানো হচ্ছে একদম 3 মিনিট আগে ম্যাচ শেষ হওয়ার, মানে মূল সময়ের পরে তো আরও 6 মিনিট অতিরিক্ত ছিলই। তাকে আসলে কেমন দেখলেন? ডেকলানকে কিন্তু লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট ইন্ডিয়ার সাথে একদম 1 মিনিট সামথিং টাইম ছিল, ওই সময় নামিয়েছিল। সো ডেকলানের ব্যাপারটা ফিজিক্যাল হি ইজ ভেরি স্ট্রং এবং যেটা হয় যে এই আমাদের এইখানে প্লেয়ারদের সাথে আসলে রোনান সুলেমান, ডেকলান সুলেমান, ইব্রাহিম নওয়াজ যারা রয়েছে তাদের সাথে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো যে আপনি মাঠে যখন 22 জন প্লেয়ার খেলবে দেখবেন যে পাসিং কোয়ালিটি, বল কন্ট্রোল কোয়ালিটি, মুভমেন্ট, স্পেস নেওয়া, এটা কিন্তু আলাদা করে দেয় প্লেয়ারদেরকে। তো সেইখান থেকে যদি রোনান সুলেমানের যদি আপনার গোলগুলির কথা বলেন, স্ট্রাইকিং পজিশনে যদি তার মুভমেন্ট দেখেন, তার ডেলিভারিগুলি দেখেন, সেটা তো অলরেডি সে তার পরিচয় দিয়ে দিয়েছে মাঠে। এবং ডেকলান সুলেমানকে আমার কাছে ফিজিক্যালি ইজ ভেরি স্ট্রং এবং যেটা সব থেকে ডিফেন্সের সেন্ট্রাল ব্যাক খেলতে গেলে যেটা সব থেকে স্ট্রং জায়গাটা লাগে সেটা হল যে এরিয়াল বলগুলিতে আপনি কেমন করছেন, হ্যাঁ, আপনি অপোনেন্টকে কীভাবে রিড করছেন, সেই জায়গাগুলি আমার কাছে মনে হয় সে বেশ ভালো করেছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে সেন্টার ব্যাকদের ফিজিক্যালি খুব স্ট্রং থাকতে, সেটা তার ভিতরে রয়েছে। সো আই হোপ, আমার মনে হয় যে ডেকলান হয়তো আমরা দেখতে পেয়েছি যে স্টার্টিং 11 হয়তো স্টার্ট করছে না, এখানে রিয়াদ, মিঠু তারা স্টার্ট করছে বা অন্য কেউ স্টার্ট করছে। বাট আমার মনে হয় যে ও যেহেতু খুব শর্ট টাইমের জন্য মানে শর্ট টাইম নিয়ে এসেছে, মানে বেশি তো সেশন করতে পারেনি। সো গেম প্ল্যানে আমার কাছে মনে হচ্ছে যে একটু অ্যাডাপ্ট করতে সময় লেগেছে। বাট হি ইজ ভেরি পোটেনশিয়াল প্লেয়ার। আই হোপ যে আপকামিং যে ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ, সেখানে হয়তো সে গেম টাইম বেশি পাবে, অ্যাট দ্য সেম টাইম এবং এটাও হতে পারে স্টার্টিং 11ও তাকে দিতে পারে, বিকজ আমার তার খেলার স্টাইল দেখে সেটা মনে হয়েছে। আজকে 9 মিনিটের মতো মাঠে ছিল, 9 মিনিটে যতটুকু আমি দেখেছি যে বল তৈরি করা, গোলের সুযোগ করা, 2-3টা গোলের সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছিল, জায়গা বের করা, ডিফেন্ডারকে ফাঁকি দেয়া, এই জিনিসগুলো আসলে কেমন লেগেছে? দেখেন, আমি যেটা বললাম যে আমাদের সাথে আসলে ওই প্রবাসী যারা প্লেয়ার আছে তাদের থেকে ডিফারেন্সটা রয়েছে, কিন্তু টেকনিক্যাল যে জায়গাগুলি নেই, টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল যে সাইডগুলি, সেইখানে তারা কিন্তু আগে স্ক্যানিং করে ফেলে আসলে বল কোথায় পাস দিবে, বল আসার আগেই তারা আসলে রিকল করে ফেলে যে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে এবং এটা তারা খুব আগে থেকেই চিন্তা করেন। তো সেই জায়গা থেকে আপনি ডেকলান সুলেমান বা রোনান সুলেমান
তাদেরকে দেখবেন যে তাদের কুইক ডিসিশনগুলি কিন্তু আমাদের থেকে একটু তাড়াতাড়ি হয়। তো ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে আজকে নামার পরে সে কিন্তু অনেক পেনিট্রেট পাস করেছে, অ্যাট দ্য সেম টাইম তার মুভমেন্টগুলি যদি দেখেন সে ফ্রি স্পেসে খুব ভালো জায়গায় গিয়ে কিন্তু পজিশন নিয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই টেকনিক্যাল সাইডগুলি কিন্তু আমাদের থেকে তাদের জায়গাগুলি খুব স্ট্রং। নিশ্চিতভাবে একটু রোনানের কথা বলতে চাই। রোনান কিন্তু আজকে একটা গোল করেছিলেন কিন্তু অফসাইডের কারণে সেটি হয়নি, এবং পুরো টুর্নামেন্টে তাকে কেমন দেখলেন? দেখেন, রোনান সোলেমানের আমি এর আগেও বলেছি যে আমাদের তো আসলে পাইপলাইনের একটা পজিশনে, নট অনলি পাইপলাইন, সিনিয়র টিমও যদি দেখেন আমরা একটা পজিশনে খুব স্ট্রাগল করছি, সেটা হলো গোল স্কোরিংয়ের জায়গাটা। আমাদের সিনিয়র টিম যদি বলেন, এস ভিত্তিক দলগুলিতে বলেন, আমাদের কিন্তু আসলে ওই স্ট্রাইকারের জায়গাটা যদি দেখেন খুব অ্যাবসেন্স রয়েছে সেখানে। রোনান সোলেমান কিন্তু প্রথম ম্যাচে যদি পাকিস্তানের সাথে দেখেন সে স্টার্ট করেনি, বাট সেকেন্ড হাফে যখন নেমে স্পেশালি যদি সেট পিসের গোলটা বলি, হ্যাঁ সেট পিসের গোলটা যে ফ্রি কিক থেকে সে গোলটা করেছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল। আমার মানে আমি আসলে এস ভিত্তিক দল এরকম গোল কখনো দেখিনি, এবং ওই 35 ইয়ার্স বক্সের বাইরে থেকে আসলে ওখান থেকে ডিরেক্ট শ্যুট করারও যে কনফিডেন্টটা দরকার সেটা হয়তো অনেকে ওখান থেকে চিন্তা করবে না, যেটা যে সে গোল করেছে। তো সেই জায়গা থেকে যেটা বললাম যে স্ট্রাইকারদের আপনি খুব তাড়াতাড়ি মার্ক করতে পারবেন এবং চিনতে পারবেন তার কোয়ালিটি মুভমেন্ট, তার কোয়ালিটি পাস, কোয়ালিটি মানে পজিশন নেয়, এগুলিতেই কিন্তু সে আলাদা করে ফেলবে। এবং আপনি যদি দেখেন সেকেন্ড গোলটা, ফার্স্ট গোলটা তো সেট পিস থেকে করেছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট সেকেন্ড গোলটা কিন্তু আরও কোয়ালিটি ছিল। আপনি যদি দেখুন লেফট ফ্ল্যাঙ্ক থেকে যখন সংগ্রাম ক্রসটা করে তখনই কিন্তু যে দেখবেন যে ডিফেন্ডারকে কিন্তু মিসম্যানেজমেন্ট করে সে তার জায়গা নিয়েছে এবং হ্যাঁ গোলটা দিয়েছে। সুতরাং আমি বলবো যে রোনান সোলেমান হয়তো ইন ফিউচার যদি আমরা তাকে তার সাথে কানেক্ট থাকি, তাকে যদি আমরা গাইড করি, তাকে যদি আমরা প্রপার ইউজ করতে পারি, ইন ফিউচার আমাদেরকে তো আসলে স্ট্রাইকের জায়গাটা খুব শর্ট, আমাদের ওখানে কিন্তু কোনো প্লেয়ারই নেই, আমরা ন্যাশনাল টিমে স্ট্রাইকার ছাড়া খেলি, যেহেতু আন্ডার-20 অলমোস্ট কিন্তু সে ধাপে ধাপে কিন্তু এখন সিনিয়র টিমে যাবে। সো আমরা যদি তাকে তার পোটেনশিয়ালিটাকে ইউজ করতে পারি, আমার মনে হয় যে আমাদের নাম্বার 9-এর যে প্রবলেমটা রয়েছে, স্ট্রাইকারের যে প্রবলেমটা রয়েছে সেটা করতে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে গোলটা সে করিয়েছে অ্যাগেনস্ট ইন্ডিয়া, হ্যাঁ রাইট ফ্ল্যাঙ্ক থেকে যে রাইট কর্নার থেকে যে সে কর্নারটা নিয়েছে, এটা ফ্যান্টাস্টিক ডেলিভারিতেই কিন্তু 70% গোল হয়ে গেছে। রিয়াদ জাস্ট সে বলটা নক করেছে। সো আমি যেটা বললাম যে আপনার ওই ডেলিভারি, বলিং, পাস, মুভমেন্ট এগুলি কিন্তু আপনাকে কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে আলাদা করে দেবে, যেটা আমার কাছে মনে হয়েছে রোনান সোলেমান সবার থেকে এখানে কিন্তু আলাদা হয়েছে। দুইজনের কেমিস্ট্রিটা আসলে কেমন লেগেছে? রোনান আজকে যখন দেখলাম নামলো, তারপরে কিন্তু ওই একই পাশ দিয়ে দুজন খেলছিলেন এবং সেখান থেকে সুযোগগুলো তৈরি হচ্ছিল। দেখেন, এরা তো মানে একসাথে ট্রেনিং করা বা একই জায়গায় যে লেভেলে ট্রেনিং করছে, যে ফ্যাসিলিটিস ট্রেনিং করছে, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে যে ট্রেনিং সেশনগুলি নিচ্ছে, হ্যাঁ ওখানের সাথে তো আমাদের তফাৎ রয়েছে, এবং দেখবেন যে তাদের কমিউনিকেশন আমাদের সাথে কিন্তু এখন একটু অ্যাডজাস্ট হতে শুরুর দিকে কিন্তু আপনি যদি দেখেন রোনান সোলেমানের সাথে আমাদের প্লেয়ারদের কিন্তু অ্যাডজাস্টমেন্টে কিছুটা প্রবলেম ছিল। হ্যাঁ রোনান সোলেমান হয়তো খুব ভালো কোয়ালিটি মুভমেন্ট করছে, আমরা হয়তো সময় মতো তাকে বল দিতে পারিনি, বাট ম্যাচ যত যাচ্ছে আপনি দেখবেন টিমের সাথে কিন্তু তারা বিল্ড আপ হচ্ছে, এবং তাদের দুজনের কেমিস্ট্রির কথা বলছেন ফ্যান্টাস্টিক, বিকজ তারা দুজন একই সাথে থাকে, একই সাথে ট্রেন আপ করে, তাদের লং টাইমের কিন্তু একটা তাদের আরও ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু সবাই প্রফেশনাল ফুটবলার। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যদি এখন এই টুর্নামেন্ট শেষে চলে যায়, এরপরে আবার কবে আসবে ওই সময়টা কিন্তু আবার একটা গ্যাপ হয়ে যাবে। আমি মনে করি যে ইন ফিউচার আমার আপকামিং যে ন্যাশনাল টিমের ম্যাচগুলি হতে পারে, সিনিয়র টিম হতে পারে, এসবিটি, সবসময় তারা যেন আমাদের সাথে কানেক্টেড থাকে, আমাদের প্লেয়ারদের সাথে একসাথে হয়ে যেন ট্রেনিং সেশনগুলি বেশি নিতে পারে। তখন আপনি আপকামিং যে টুর্নামেন্টগুলি আছে তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে বা ফরমেশনে বা প্লেয়ারদের যে আপনার কম্বিনেশন সেইটাতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, যে সময়টা এখন লাগছে, বিকজ সেশনগুলিতে তেমন তার একটা পায়নি, সময় তেমন একটা পায়নি। বাট ম্যাচ যত গড়াচ্ছে আপনি দেখবেন তাদের ভিতরে কিন্তু কম্বিনেশন ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কম্বিনেশনের কথা বলছিলেন, বোঝাপড়ার কথা বলছিলেন, শুরুর দিকে রোনানকে নিয়ে বা বাংলাদেশের যে লোকাল ফুটবলার আছে তাদের নিয়ে কিন্তু একটা আলোচনা উঠেছিল, গুঞ্জন উঠেছিল যে রোনানকে পাস দিচ্ছিল না, বা ওটা কি আসলে বোঝাপড়ার অভাব নাকি? না, এটা মামুন ভাই আমি একটু ডিফেন্ড করি, এটা এরকমের চিন্তা না করে যদি দেখেন, তারা তো সেশনগুলি কিন্তু বেশি পায়নি। হ্যাঁ তারা 3-4টা সেশন করে এখানে জাস্ট আবহনীর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, এরপর কিন্তু ডিরেক্ট তারা মালদ্বীপে গিয়েছে। সো ম্যাচ খেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2-3টা ম্যাচ এখন গিয়েছে, দেখবেন এখন আজকে আবার দেখবেন আমাদের প্লেয়ারদের সাথে ওদের কিন্তু কমিউনিকেশন বা কম্বিনেশন কিন্তু সুপার হচ্ছে। হ্যাঁ ইন ফিউচার ফাইনাল ম্যাচ আমি মনে করি আরও হবে, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় রিলেশনটা কিন্তু আমার কাছে মনে হয় দিয়ে ভাই যে বিল্ড আপ হচ্ছে ওদের সাথে। এবং আপনি যদি তাদের কাছ থেকেও শুনেন, তারাও বলছে যে তাদের টিম মেম্বারদের সাথে তাদের একটা ফ্রেন্ডলি খুব গুড রিলেশন রয়েছে। তো এটা তো অন দ্য ফিল্ডও, সেটা আমি শুরুর দিকে যেটা বলছে যে রোনান সোলেমান হয়তো কোয়ালিটি মুভমেন্ট করে একদম সেন্টার বক্সের কাছে গিয়েছে, আমরা হয়তো তাকে ক্রস করিনি বা ক্রস হয়নি, সেইখান থেকে হয়তো আমাদের কাছে মনে হয়েছে। বাট যে
গোলটা সেকেন্ড গোলটা করেছে অ্যাগেনস্ট আপনার পাকিস্তান, সেটা তো আমাদের লেফট ব্যাক থেকে সংগ্রাম করেছিল এবং তার কমিউনিকেশন আই কন্ট্যাক্ট দুজনের সাথে হয়েছে দেখেই কিন্তু গোলটা হয়েছে। সুতরাং মিডফিল্ড থেকে কামাল, ফয়সাল বা যারাই খেলে, মোর্শেদ, আমি মনে করি তাদের সাথে এই 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 যত ম্যাচ খেলবে বন্ডিংটা বিল্ড আপটা কিন্তু তত ডেভেলপ হবে, ম্যাচের সাথে সাথে অবশ্যই ডেভেলপ হবে। আমরা আবারও ফিরবো আন্ডার-20 সাফির একটু এফসিতে যেতে চাই, নারীদের ফুটবলে যেতে চাই। প্রথমবারের মতো নারীরা এফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে নেমেছে, থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে, উদ্বোধনী ম্যাচে খেলেছে এবং স্বাগতিকদের বিপক্ষে খেলেছে। সেইখানেই বাংলাদেশ 2 গোলে এগিয়ে গিয়েছিল। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আমি খেলাটা দেখতেছিলাম এবং যখন 2 গোলে লিড নিয়েছে তখন আমি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে বললাম যে বাংলাদেশ বেশ ভালো কন্ট্রোল করেছে। সাগরিকার গোলটাও ফ্যান্টাস্টিক ছিল, আপনি যদি দেখেন। হ্যাঁ, ওই জায়গা থেকে এত সুন্দর কুল এবং কাম রেখে যে ফিনিশ করে, যেটা আমাদের 50 বল নিয়ে দৌড়ে গিয়ে এবং যেটা হয় যে আমাদের ট্রেনিং সেশনে আমরা আমাদের একটা যারা কোচিং লাইসেন্স করে তাদের ভাষা একটা কথা আছে যে আপনার সামনে যদি ফ্রি স্পেস থাকে আপনি নকটা করবেন এত যে আপনি বল সামনের দিকে থাকবে, আপনি কুইক রান করে যত কুইক আপনি গোল মুখের পাশে যেতে পারেন, যেটা সে করে গিয়ে কিন্তু ওখানে সুন্দর ফিনিশ করেছে। সো এটা আনফর্চুনেট। আপনি যদি দেখেন আমরা যে গোলগুলি কনসিড করেছি, পিটার বাটলার আর কিন্তু সিনিয়র টিমে বলেন বা ভিত্তিক দলগুলিতে বলেন, এখানে কিন্তু সিনিয়র টিমের অনেক প্লেয়ার রয়েছে, সাফাইদার অনেকেই রয়েছে কিন্তু। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমরা যে গোলগুলি কনসিড করেছি, আপনি যদি এশিয়ান কাপের সিনিয়র মেয়েদেরও যদি দেখেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা একটু বেশি হাই লাইন খেলি এবং পিছনে আমাদের অনেক স্পেস থাকে। এবং আপনি যদি গোলগুলি দেখেন সিমিলার এশিয়ান কাপে যেভাবে খেয়েছি, এই ম্যাচেও কিন্তু আমরা যে 3টা গোল কনসিড করেছি একই রকম। সো এটা করতে পারলে ভালো, বা যেহেতু একটু আনম্যাচুরিড টিম আন্ডার-20, দ্যাট মিনস এখানে অনেক নতুন প্লেয়ার হয়েছে, সবাই তো আসলে সিনিয়র টিমের প্লেয়ার নাই। সো মিস্টেকগুলি যদি দেখেন ওই নতুন প্লেয়ারাই কিন্তু আসলে এইটা অ্যাডাপ্ট করতে আমার কাছে মনে হচ্ছে একটু টাইম নিয়েছে এবং যার কারণে কিন্তু আমরা গোলগুলি কনসিড করেছি। বাট আমরা যদি ম্যাচটা ড্রও রাখতে পারতাম সেটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো হতো। বাট মেয়েরা শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল। আপনি হাই ডিফেন্সের কথা বলছিলেন, আমরা হাইল্যান্ড ডিফেন্স নিয়ে খেলি। আমাদের আগের যে গোলকিপার ছিল তাকে আমরা দেখতাম যে তিনি ডিফেন্স লাইনে উঠে আসতেন। সেই জন্য কি সেই অভ্যাসটা এখনো পরিবর্তন করতে পারেনি? বর্তমান দলের যে গোলকিপার আছেন তিনি আসলে অতটা উপরে উঠে আসেন না। দেখেন, এটা তো খেলার সিস্টেম অফ প্লেতে এরকম আছে, আপনার টিম যখন একদম অ্যাটাকে যাবে তখন তো গোলকিপার অটোমেটিক আপ হবে। বাট সেটা কতটুকু আসবে এটা কিন্তু কোচের একটা নির্দেশনা থাকে, বিকজ ওখান থেকে যদি কুইক কাউন্টার অ্যাটাকে যদি লং বল আপনাকে যদি ডিরেক্ট শুট করে আপনি সেটা কভার করতে পারবেন কিনা সেটাও একটা বড় ফ্যাক্ট কিন্তু। তো সেইখান থেকে আমাদের পিটার বাটলার সবসময় যেটা দেখিয়েছি যে ডিফেন্স আমরা যখন অ্যাটাকিং ট্রানজিশন পিরিয়ডে থাকি তখন দেখবেন যে আমাদের 4 জন যে ডিফেন্স থাকে তারাও সাথে সাথে কিন্তু অনেক উপরে যায়, একদম মিডফিল্ড পর্যন্ত চলে আসে। সেম টাইম গোলকিপার কিন্তু আমাদের সেন্টার বক্সের সামনে চলে আসে। তো এটা একদিক ভালো দিকও আছে, আবার খারাপ দিকও রয়েছে। খারাপ দিক হলো যে আপনি যদি ডিফেন্স অর্গানাইজেশন ভালো থাকে তখন গোলকিপারের জন্য কোনো ফ্যাক্ট হয় না। বাট ডিফেন্স হাই লাইন আপ করার পরে পিছনে কিন্তু যে স্পেস থাকে সেইখানে যদি অপোনেন্ট আবার রিড করে যদি ফিরে স্পেসের পিছন থেকে থার্ড ম্যান রান করে জায়গাটা নেয় তখন কিন্তু আবার আমাদের জন্য ডিফিকাল্ট, তখন কুইক রানের একটা বিষয় থাকে। রাইট, তো ওইটাই আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। বাট আমি মনে করি যে এটাতে আমি ক্ষতি দেখছি না, এটা বরং পজিটিভ এবং ভালো, বিকজ আপনি কিন্তু একটা প্লেইং স্টাইল তাদেরকে দিতে পারছেন। আপনি সিনিয়র টিমও যেভাবে খেলছেন, মেয়েদের অলমোস্ট সেম প্লেয়ারাই খেলছে এসবিতে। হ্যাঁ, সুতরাং প্লেইং স্টাইলটা কিন্তু তারা ডিভাইডে কিন্তু তারা ক্যাচ করছে। আমরা এশিয়ান কাপ সিনিয়র মেয়েদের যদিও দেখেন, হ্যাঁ আমরা কিন্তু নর্থ কোরিয়ার সাথে যে আপনি যদি খেলাটা একটু রিমাইন্ড করেন, আমরা গোল খেয়েছি বাট তারপরেও কিন্তু আমরা বিল্ড আপ করার চেষ্টা করেছি। আমরা যদি চায়নার কথা বলি, চায়নার সাথেও কিন্তু আমরা 2 গোল কনসিড করার পরেও কিন্তু আমরা খেলাটা বিল্ড আপ করেছি। সেকেন্ড হাফে কিন্তু আমরা বল পজিশন অনেক ডমিনেট করেছি। উজবেকিস্তানের সাথে হেরেছি 3 গোলে, বাট তারপরেও কিন্তু আমাদের খেলার ভিতরে কিন্তু একটা স্টাইল ছিল। এটা খুব পজিটিভ যে প্লেয়ারদের ভিতরে একটা প্লেইং স্টাইল তৈরি করে দেওয়া, এবং সেইটা একটু সময় লাগবে হয়তো অ্যাডাপ্ট করতে, বাট সেই সময়টা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা সময় দেখবেন যে এই মেয়েরা যখন এই খেলাটাকে এই স্টাইলটাকে একদম রপ্ত করে ফেলবে তখন কিন্তু আপনি দেখবেন যে অপোনেন্ট টিমগুলি কিন্তু আমাদের সাথে আর পারবে না। পাস নির্ভর খেলা বা নিজেদের দখলে রেখে খেলার যে প্রবণতাটা সেটা বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। 61 ধাপ আগানো থাইল্যান্ড, তাদের বিপক্ষে আসে বাংলাদেশের এশিয়ান কাপের মানে পদযাত্রা হলো। মানে এত বড় একটা দলের সাথে এই পদযাত্রাটা বা এই শুরুটা কেমন দেখলেন, বা বাংলাদেশ দলকে আসলে কত মার্ক দিবেন? অবশ্যই আমি ম্যাচটা জিততে পারলে তো অবশ্যই ভালো, এবং খেলাটা যেভাবে শুরু করেছিল আমি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। বাট যেটা হয় যে থাইল্যান্ড যে ফ্যাসিলিটিস নিয়ে আপনার টুর্নামেন্ট শুরু করেছে, আমরা কি আসলে ওই ফ্যাসিলিটিসটা নিয়ে টুর্নামেন্টে যেতে পেরেছি কিনা, আমাদের মেয়েরা আসলে ওই পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়েছে কিনা। আপনি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছেন, তো সেইখানে খেলতে গেলে যে আপনার মেন্টাল স্ট্রেংথের দরকার, আপনার যে ফ্যাসিলিটিস যে পরিমাণে দরকার, প্লেয়ারদের যে সুযোগ সুবিধা সেইটা আমরা দিতে পেরেছি কিনা, এটাও কিন্তু একটা কোশ্চেন চলে আসে আপনার। বিকজ এই কথাগুলি এই কারণে বলছি, অন্য দলের তুলনায় কিন্তু আমরা কিন্তু সেই লেভেলের ফ্যাসিলিটিস পাই না। যদিও আমরা অনেক দিন আগে গিয়েছি, ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, বাট এইটাই ইজ নট গুড এনাফ। আপনাকে
এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলছেন, দ্যাট মিনস আপনার ফ্যাসিলিটিস লেভেল একদম হায়েস্ট লেভেলে থাকবে। তখন আপনার মেয়েদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু ডেভেলপ হবে, গ্রো হবে, দেন কিন্তু আপনার মাঠের পারফরমেন্সও কিন্তু সেখানে ডেভেলপ হবে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে থাইল্যান্ড তো র্যাঙ্কিং অবশ্যই, এবং থাইল্যান্ডের আগে ম্যাচ খেলার আগে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ম্যাচ আমরা জিতবো কিনা একটা সংশয় ছিল, বাট মেয়েরা যেভাবে স্টার্ট করে দেখিয়েছে পজিটিভ একটা ভাইব নিয়ে কিন্তু তারা খেলাটা স্টার্ট করেছে। বাট এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা রয়েছে, অনেক শেখার আছে, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড কি ফ্যাসিলিটিস মেয়েদেরকে দিচ্ছেন, মেয়েরা আসলে প্রপার ওইটা পাচ্ছে কিনা, সেইটাও কিন্তু আপনার পারফরমেন্স একটা বড় ইফেক্ট পড়ে। তো সেই জায়গা থেকে সত্যি কথা বলতে মেয়েরা শুরুটা দুর্দান্ত করেছে, আনএক্সপেক্টেড যে আমরা ম্যাচটা জিততে পারিনি, 3-2 গোলে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। ম্যাচটা ড্র থাকলে হয়তো নেক্সট ম্যাচে মেয়েদের জন্য আরও পজিটিভ তারা ফুটবল খেলতে পারে। তারপর আমি বলি যে এই মেয়েদের তো আসলে মেন্টাল স্ট্রেংথ যে লেভেলে তাদের আছে, কারণ তাদের মেন্টাল স্ট্রেংথ নিয়ে কাজ করতে হয় না, কারণ তারা তাদের ফুটবল তাদের লাইফে তারা যেভাবে স্ট্রাগল করে এই জায়গাটাতে আসছে, তৈরি হয়েছে, কথা শুনতে তৈরি হয়েছে, তাদের ওই জায়গাটাতে কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে না, যেটা আমাদের ছেলেদের ফুটবলের প্রবলেম রয়েছে। আপনি দেখেন সিনিয়র টিমের মেয়েরা, আমরা চায়নার সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল চায়না এশিয়ান কাপে, তাদের সাথে আমরা যে ফুটবল খেলেছি, নর্থ কোরিয়ার সাথে আমরা হেরেছি বেশি মার্জিনে, বাট আমরা কিন্তু আমাদের প্লেইং স্টাইল থেকে বাইরে নিই। সুতরাং আমি বলব যে মেয়েরা যেহেতু আমাদেরকে একদম এশিয়া চূড়ান্তে নিয়ে গেছে, এদের ফ্যাসিলিটিস ইনশিওর করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমি মনে করি আমার একটা রিকোয়েস্ট থাকবে স্পোর্টস মিনিস্ট্রিতে যারা রয়েছেন, আমাদের আমিনুল ভাই, তারা যেন আমাদের মেয়েদের ফুটবলটাকে স্পেশালি একটু গাইডলাইন দেন, বিকজ আমাদের মেয়েদের ফুটবলে কিন্তু বিশাল পোটেনশিয়ালিটি রয়েছে ইন ফিউচার। এবং এই এশিয়ান কাপ খেলবেন, দেখবেন নেক্সট এশিয়ান কাপে আমরা চূড়ান্ত পর্বে ভালো কেউ করবো, ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ হয়ে যাবে। সুতরাং এইগুলি কিন্তু প্ল্যান করে আগাতে হবে। হুটহাট আপনি টুর্নামেন্ট আসবে দেন আপনি প্রিপারেশন নেবেন, এটা কিন্তু চলবে না, আপনাকে একটা প্ল্যান করে এগোতে হবে। একটু সাগরিকাকে নিয়ে শুনতে চাই, যে 2টি গোল করেছে এবং সাগরিকা কিন্তু বাংলাদেশের লিগ খেলে সেখান থেকে হাইস্ট গোল স্কোরারের মতো জায়গায় থেকে তিনি কিন্তু গেছেন। তাকে আসলে কেমন দেখছেন বা দেখছেন? দেখেন, সাগরিকাকে আমি প্রথম দেখি কমলাপুর স্টেডিয়ামে, সম্ভবত আন্ডার-17 না কোন একটা সাফে আমি দেখেছিলাম। তো দেখেছিলাম পরে তখন টিটু ভাই করছিলেন, আমাদের এখন টেকনিক্যাল ডিরেক্টর যে টিটু ভাই, হ্যাঁ, তো ও সাইড লাইনে ছিল, বেঞ্চে ছিল। তো হঠাৎ করে ওকে নামায়, হ্যাঁ, সো নামানোর পর ও খেলার পুরো মোমেন্টামটা চেঞ্জ করে দেয়, গোল করে ম্যাচ জিতায়, সম্ভবত শ্রীলঙ্কা না কার সাথে, আমি দলটা ভুলে গিয়েছি। তো তারপর থেকে আমার মানে অ্যাজ এ স্ট্রাইকার আমি যেহেতু খেলতাম, আমি টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি আমি অনেক জিনিস ওর কাছ থেকে দেখেছি, যে বল কন্ট্রোল, মিডফিল্ডের কাছে বল থাকলে আসলে ওটা কোথায় মুভমেন্ট করতে হবে, কোথায় স্পেস নিতে হবে, যেটা একজন স্ট্রাইকারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সাগরিকা আমি যদি ভুল না করে থাকি, উইথ বল এত স্পিডি, এবং অ্যাট দ্য সেম টাইম যখন দেখবেন যে অপোনেন্ট তাকে মার্ক করে, সে কিন্তু ওখান থেকে তার পজিশন চেঞ্জ করে, হ্যাঁ, কখনোই সে দেখবেন যে ডিফেন্সের সাথে থাকে না, ডিফেন্সটাকে যদি ক্লোজ ব্লক করে সে ওখান থেকে সরে গিয়ে কিন্তু স্পেসে জায়গা নেয় এবং স্পেস ক্রিয়েট করে মিডফিল্ডার কিন্তু তাকে পাস দিতে পারে। এটা একজন স্ট্রাইকারের জন্য কত বড় গুণ, সেটা কিন্তু আজকের খেলায় সে প্রমাণ করেছে। এশিয়ান কাপের মূল পর্বের মেইন ম্যাচগুলিতে সে যেভাবে ফোকাস করছে এবং তার পারফরমেন্স দেখাচ্ছে, আমি বলবো সাগরিকা ইন ফিউচার আমাদের জাতীয় দলে কিন্তু সিনিয়র টিমেও কিন্তু সাবিনার পরে আসলে ওই মানের গোল স্কোরার নাই। আমার মনে হয় যে সাগরিকা সেই জায়গাটা কভার করে ফেলবে। নিশ্চয়ই বাংলাদেশ দল, নারী দল ভালো করছে, ভালো করবে সামনে, সেটাতে আমরা আবারও ফিরবো। একটু বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরতে চাই। গতকালকের ম্যাচটা নিশ্চয় দেখেছেন, গতকালকের ম্যাচটা কেমন দেখেছেন? বাংলাদেশ ভালো ফুটবল খেলেও 1-0 গোলে হেরে গেছে। টু বি অনেস্ট, আপনি যদি এশিয়ান কাপে আমরা যে 6টা ম্যাচ খেলেছি, আপনি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সিমিলার হয়েছে। ম্যাচ শেষে আমরা বলছি গোলটা হলে মনে হয় ম্যাচ জিতে পারতো, এই বলটা গোল হলে মনে আমরা ড্র করতে পারতাম। পুরো 6টা ম্যাচে যদি আপনি সিনারিটা দেখেন, আপনি ডেফিনেটলি 6টা ম্যাচে কভার করেছেন, আপনি সব কাছ থেকে দেখেছেন। আমাদের কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ শেষে কিন্তু আমাদের কিন্তু প্রথম কথাই ছিল আরেকটু মনে হয় বেটার করলে মানে ভালো হতো। এটা এখান থেকে চেঞ্জ করতে হবে। সবসময় আপনি এগুলি করে আপনার কতদিন এটা করবেন, হ্যাঁ। সো যেটা হয়েছে, ডেফিনেটলি প্লেয়াররা অনেক চেষ্টা করেছে, ভালো করেছে, হামজারা যেভাবে এফোর্ট দিয়েছে এটা তো আনবিলিভেবল। অ্যাওয়ে ম্যাচে গিয়ে সিঙ্গাপুরে ওই 30,000 দর্শকের সামনে বসে, এবং সেটাতে অ্যাপ্রিসিয়েটের জায়গা অবশ্যই অনেক কিছু রয়েছে। বাট আমি একটু আনহ্যাপি এই জায়গায় যে এই ধরনের ম্যাচগুলি আমরা কীভাবে জিততে পারি, এই ধরনের ম্যাচগুলো আমরা কীভাবে ড্র করতে পারি, অ্যাওয়ে ম্যাচ থেকে কীভাবে পয়েন্ট আনতে পারি, সেইটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, আমরা যেটা শিলংয়ে আপনি যদি দেখেন, প্রথম ম্যাচটা যখন খেলেছিলাম ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচটার কথা যদি আপনি একটু রিমাইন্ড করেন, শুরুতেই আমরা 3টা সুযোগ পেয়েছিলাম এবং কনফার্ম গোল হৃদয়, শাহরিয়ার ইমান এবং রাকিব। একটা গোল হয়ে গেলে কিন্তু আপনি ওখানে 3 পয়েন্ট পান। আজকে কিন্তু আপনি এই যে লাস্ট ম্যাচ খেলেন, লাস্ট ম্যাচে কিন্তু আপনি ড্র করলে বা জিতলে কিন্তু আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন পর্বে যেতে পারতেন, এরকম একটা অবস্থান কিন্তু হয়ে যেত ওই 3 পয়েন্ট পেলে। এবং ঘরের মাটিতে আমরা যে 2টা ম্যাচ ড্র করতে গিয়ে হেরে গিয়েছি সিঙ্গাপুরের বিপক্ষে একটা,
এবং হংকংয়ের সাথে। সো ওখানেই কিন্তু ম্যাচ শেষে আমরা এটা বলছি, আর একটু ভালো করলে মনে হয় ভালো। তো এইখান থেকে বেরোতে হবে, এইগুলি করার আর সময় নেই, কারণ আপনার দলে যে স্ট্রেংথ বেড়েছে হামজা সৌমিত্রে আসার পরে, ডেফিনেটলি সেটা মাঠের পারফরমেন্সে কিন্তু দেখাচ্ছে। বাট আপনি দেখালে হবে না, এটাকে কাজে পরিণত করতে হবে। গতকালকে ম্যাচটা আপনি বলেছেন, দেখেন আমরা শুরুটা দুর্দান্ত করেছি, আমরা অ্যাটাক বিল্ড আপ করেছি, আমরা চান্স ক্রিয়েট করেছি, আলটিমেটলি গোলটা করতে পারিনি। সো আমাদের কিন্তু এটা নিয়ে ভাবার অনেক আগেই সময় ছিল যে আমাদের গোল স্কোরিংয়ের জায়গাটা আমরা কীভাবে রিকভার করব। আপনি দেখেন পুরো এশিয়ান কাপে আমরা 6টা গোল করেছি, বাট এখানে স্ট্রাইকাররা কিন্তু কেউ গোল করেনি। লাইক হামজা গোল করেছে, রাকিব গোল করেছে, মুরসালিন গোল করেছে, আইদার ডিফেন্স থেকে কেউ সমিত সোম গোল করেছে, বাট এখানে কিন্তু স্ট্রাইকার হিসাবে কিন্তু কেউ গোল করতে পারেনি। সো এই জায়গাটা আপনি যতদিন একদম প্রপার একজন দুজন স্ট্রাইকার একদম পিওর গোল স্কোরার না তৈরি করতে পারবেন, আপনার এই হায়-হুতাশ এটা আপনার আপকামিং যে ম্যাচগুলো আসবে সেখানেও থাকবে। কারণ প্রত্যেকদিন আপনাকে মিডফিল্ড ম্যাচ জিতাতে পারবে না, বা উইঙ্গাররা গোল করে ম্যাচ জিতাতে পারবে না, বা সেন্টার ব্যাকরা জিতাতে পারবে না। গতকালকে দেখেন যে গোলটা আমরা কনসিড করেছি, আমরা যখন আমরা অ্যাটাকিং ট্রানজিশন পিরিয়ডে ছিলাম, কুইক একটা কাউন্টার অ্যাটাকে যখন আমাদের পিছনে যখন বলটা ফেলেছে, সাত চেষ্টা করেছে কভার করতে, বাট পারেনি, ওখান থেকে ক্রস এসেছে। তারেক কাজী বলেন, শাকিল আত্ম বলে, জায়ান, ওরা আসলে ঠিকমতো কিন্তু পজিশনগুলি আসতে পারেনি। বাট এই সব ইন্টারন্যাশনাল ম্যাচে আপনাকে এইগুলি কিন্তু কোনো কনসিডারেশন নেবে না। অ্যাট দ্য সেম টাইম এরকম সিমিলার গোল কিন্তু আমরা হোমেও খেয়েছি, আপনি যদি একটু রিকল করেন। তো এই ধরনের মিস্টেক করে কিন্তু আসলে ম্যাচ জিতা যায় না। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডটা পুরোটাই আমরা ডমিনেট করেছি, অনেক সুযোগ তৈরি করেছি, আলটিমেটলি আমরা কি গোলটা করতে পারিনি। সুতরাং আমাদের অনেক পটেনশিয়াল প্লেয়ার আসছে, টিমের স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে। বাট যেটা আমার কাছে মেইন ফোকাসে হয়েছে যে আপনি 6টা এশিয়ান কাপ ম্যাচ খেলেছি, প্রত্যেকটা ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আমরা দলকে এক্সপেরিমেন্ট করেছি কিছু কিছু প্লেয়ারকে নিয়ে, এবং এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই প্লেয়ারদের কনফিডেন্স নষ্ট হয়েছে, যার কারণে সে দেখবেন যে প্রপার পারফর্ম করতে পারেনি। এটার যদি একটা এক্সাম্পল দিই, দেখেন ভিয়েতনামে আমরা গিয়েছিলাম ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, বিকজ সিঙ্গাপুর ম্যাচে আমরা কীরকম করবো, কোন স্ট্র্যাটেজিতে খেলবো, কোন ফরমেশন খেলবো, কারা খেলবো, তারই কিন্তু একটা পরীক্ষা প্রথমে শুরু করেছিলাম ভিয়েতনাম ম্যাচে। বাট ওখানে আপনি স্টার্ট করেছিলেন গোলকিপার শ্রাবণকে দিয়ে, আবার শ্রাবণকে স্টার্ট করেছেন, দ্যাট মিনস আমরা ধরে নিয়েছি আপনি শ্রাবণকে খেলেন, সেখানে মিতুল মার্মা খেলেছে। সুতরাং এখানে কিন্তু মিতুল মার্মা দুর্দান্ত খেলেছে, ডেফিনেটলি ভালো খেলেছে, বাট মিতুল মার্মা তো প্রিপারেশন ছিল কি না সিঙ্গাপুর ম্যাচ আই ডোন্ট নো। সুতরাং এই ধরনের কমপ্লিকেশনগুলি কিন্তু অনেক ম্যাচই হয়েছে। কোন প্লেয়ার খেলবে, কখন খেলবে, এটা কিন্তু সবাই কিন্তু জাজমেন্ট করতে পারেনি। বাট কোচ কিন্তু এই কমপ্লিকেটেড কারণে কিন্তু দেখবেন যে ফরমেশনে খেলাতে, সিস্টেম অফ প্লেতে অনেক অনেক ব্যাঘাত ঘটেছে। এবং আমরা উফ যে কথাগুলো বলছেন সেগুলো আসলে নিরসন করার জন্য এখন বাংলাদেশ দলকে আসলে কি করতে হবে? দেখেন এখন তো আমার কাছে পার্সোনালি যেটা একদম ব্যক্তিগতভাবে মনে হয়, আমার আপকামিংয়ে মানে আমার আসলে কবে খেলা আছে ইন্টারন্যাশনাল ম্যাচ, আমি আসলে আমার প্ল্যান 5 মাস পর সাফ আছে, জুনে 4 জাতীয় একটা টুর্নামেন্ট হওয়ার কথা, এটা খেলার কথা এখনো কনফার্ম না। তারপর আমি বলবো, যখন আমরা ইন্ডিয়ার ম্যাচ খেলেছিলাম তারপরে আমি বলেছিলাম যে আমাদের একজন টিমের যেহেতু আমাদের অনেক স্ট্রেংথ বেড়েছে, সমিত হামজারা আসার পরে আমি ধরে নিয়েছিলাম একজন এমন কোচ আনবে যে কিনা একটা প্লেইং স্টাইল দিতে পারবে। লাইক মেয়েদের টিমের কথা একটু আগে বলছি, হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, একটা প্লেইং স্টাইল দিলে কী হবে, একটা সময় 1 বছর পরে দেখবেন যে ওইটা কার্যকরী রেজাল্ট দিবে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে এমন একজন কোচ আপনি দেন যে কিনা হামজাদের মতো প্লেয়ারদেরকে আসলে তাদের পজিশন ওয়াইজ একটা এমন প্লেইং স্টাইল দেবে যেটা আমরা অ্যাভেল করতে পারবো আপকামিং টুর্নামেন্টগুলিতে। সুতরাং কোচিং স্টাফ নিয়ে চিন্তা করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি, আমাদের প্লেয়ারদেরও আরও সিরিয়াস হতে হবে। লাইক হামজা সমিত আসলে কোন প্যাটার্নে খেলা, আমাদের এখানে ওদের সাথে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে আমাদের প্লেয়ারদের। এটা যখন অ্যাডজাস্ট না হবে যতদিন পর্যন্ত, ততদিন কিন্তু আপনার এই আমরা স্ট্রাগলের জায়গাটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সবথেকে বড় দুর্বলতার জায়গা রয়েছে আমাদের স্ট্রাইকিং পজিশনগুলি। এই স্ট্রাইকিং অ্যাটাকিং থাকে আসলে আমাদের গোল স্কোরিংয়ের জায়গাটা আমরা প্লেয়ার কীভাবে তৈরি করতে পারি, প্লেয়ার কীভাবে আনতে পারি। পাইপলাইনে কিন্তু আমাদের প্লেয়ার রয়েছে, আন্ডার 20-তে রুনান সোলেমান রয়েছে, বা মানিক আজকে গোল করেছে, যারা স্ট্রাইকার হিসাবে রেগুলার গোল করছে ভিত্তিক দলগুলি, তাদেরকে আসলে জাতীয় দলের সাথে রেখে তৈরি করা যায় কিনা। হ্যাঁ, সো এই জিনিসগুলি কিন্তু আমাদের এখন থেকেই চিন্তা করা উচিত। কারণ এন্ড অফ দ্য ডে আপনি গোল না করতে পারলে ম্যাচ জিততে পারবেন না। গোল কনসিড করলে আপনাকে 2 গোল দিতে হবে জিততে হলে। আপনি যদি গতকালকে ম্যাচটা দেখেন, অনেক সুযোগ তৈরি হয়েছে, হ্যাঁ, বাট আলটিমেটলি ফিনিশ করতে পারিনি। কিন্তু হাভিয়ার কাবরেরার কথা বলছিলেন, হাভিয়ার কাবরেরার চুক্তি যতটুকু জানি যে শেষ, বাংলাদেশ ফুটবল দলের সাথে চুক্তি আর নবায়ন করবে কিনা সেরকম একটা গুঞ্জন আছে যে সাফ পর্যন্ত হাভিয়ার কাবরেরাকে রেখে দেওয়া হতে পারে। এটা কি আসলে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে নাকি বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে? আমার জায়গা থেকে যদি বলেন, অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ জাতীয় দলে 4 বছর প্লাস তার সময় হয়ে গেছে, আলটিমেটলি তো তেমন কোনো রেজাল্ট নেই, বড় কোনো সাকসেস নেই। সাব ফুটবল আমার সেমিফাইনাল সাব ফুটবলে খেলা একটা বড় রেজাল্ট না।
আপনি ফাইনাল খেলতেন, চ্যাম্পিয়ন হতেন, দেন আপনি সাকসেসের জায়গা বলতেন। অনেক ম্যাচ কিন্তু সে খেলিয়েছে, বা দল যে হিসাবে যে দলটাকে এখন পেয়েছে, এই দলটা নিয়ে কিন্তু আমরা যারা স্পেক্টেটর রয়েছি, যারা ফ্যান রয়েছি, তারা কিন্তু প্রতিনিয়ত রেজাল্ট দেখতে চাই, রাইট? তো সেই জায়গাতে তো সেইটা অ্যাভেল করতে পারেনি সে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে এতদিন সময় ধরে আপনি পেয়েছেন, আপনি স্ট্রাইকিং পজিশনে একজন প্লেয়ার তৈরি করতে পারেননি। আপনি যদি দেখেন, আমি ঠিক জানি না গোলকিপার জিকোর মতো প্লেয়ারকে সে আপনি দলে নেননি। জীবন একটা সময়, স্ট্রাইকার জীবন একটা সময় বেশ ভালো ফর্মে ছিল, তাকে আপনি টিমের সাথে ওইভাবে অ্যাভেল করেনি, যার কারণে কিন্তু ওই পজিশনগুলি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং কাবরেরার আসলে এই বাংলাদেশ ফুটবলকে এই মুহূর্তে যে দলের স্ট্রেংথ, সেখানে আসলে আমি দেওয়ার মতো তেমন কিছু দেখছি না। বরং আপনাকে এমন একজন কোচ খুঁজতে হবে যেখানে ইন্টারন্যাশনালি জায়গাতে তার সাকসেস রয়েছে, প্লেয়ারদেরকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা রয়েছে, এবং বড় বড় কান্ট্রিগুলিতে তার ন্যাশনাল টিম নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। এই ধরনের একজন কোচ যদি আমাদের দলকে দেন, আমি মনে করি যে আমাদের দলটা এই মুহূর্তে যে অবস্থা আছে, আমি মনে করি যে বেশ ভালো সুযোগ রয়েছে আপকামিং ম্যাচগুলি বা আপকামিং যে টুর্নামেন্টগুলি হয়েছে সেখানে ভালো করার। বাফুফে কর্তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে, একটা গুঞ্জন আছে, হাভিয়ার কাবরেরা তিনি বলেছেন যে তিনি যদি তার সাথে যদি এই সাফ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়, তিনি বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করবেন। ছোট্ট করে বলবেন এটা বিশ্বাস করেন কিনা, বিশ্বাস হয় কিনা, মানে করতে পারবেন কিনা বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন? সাফের এই মুহূর্তে আমাদের দলের যে স্ট্রেংথ রয়েছে, হ্যাঁ, আমরা আমাদের নর্মাল এখানে কিন্তু কাবরেরার থেকে আমাদের লোকাল অনেক ট্যালেন্টেড কোচ আছে, তাদেরকেও যদি দায়িত্ব দেন তারাও সাফ ফুটবল চ্যাম্পিয়ন করার মতো ক্ষমতা রয়েছে। লাইক মারুফ ভাইকে যদি দায়িত্ব দেন বা মিন্টু ভাইকে যদি দায়িত্ব দেন, তারা কিন্তু এই যে স্কোয়াড রয়েছে বরং বেটার করবে। আমি ড্যাম শিওর, ওভার শিওর তারা কাবরেরার থেকে বেটার করবে। বাট সে যেটা বলেছে এই কারণে, কারণ সাফের দলগুলি এই মুহূর্তে আসলে যে অবস্থা রয়েছে তার থেকে আমরা বেটার পজিশনে রয়েছি, ভালো অবস্থায় রয়েছে। সে হয়তো ওই কনফিডেন্ট থেকে বলেছে, বাট আমি আসলে ওই কনফিডেন্টটা ওর কাবরেরার থাকা অবস্থায় পাবো না। হ্যাঁ, কারণ সে দেখবেন তখন আবার অন্য কোনো গোলমাল পাকিয়ে ফেলেছে এই দলটাকে নিয়ে। সুতরাং এইটা আমার মনে হয় যে এই প্রসেসে যদি বিএফএফ যায়, তাকে আবার যদি কন্টিনিউ করে সাফ ফুটবল পর্যন্ত দায়িত্ব দেয়, এটা আমি আপনি যেটা বলেছেন যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।